সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। অন্য পাশের রমণী প্রথমে একটা স্বস্তির দীর্ঘশ্বাস ছাড়ল, পর মুহূর্তে রণবীরের হাত ধরে টানাটানি করে গর্জে উঠল। অসভ্য লোক, ছাড়ো না ভাই, না হলে। রণবীর নিজের ওষ্ঠ রমণীর কানে ছুঁয়ে নিচু স্বরে প্রশ্ন ছড়ে, না হলে কি? না হলে আমি ঘর কাঁপিয়ে এমন চিৎকার করবো যে আপনার রিপোর্টে 12টা বাজবে। রণবীরের কপালে ভাঁজ পড়ে, রমণীর কেস থেকে মুখ উড়ায়। রিপোর্ট? আই মিন রেসপেক্ট। রণবীর আবারও রমণীর চুলে নাক ডোবায়, চারিদিক আবারও আলোকিত হয়ে পড়ে। ওকে, তাহলে চিৎকার করো। আপনি ছাড়বেন কি না? হাতের বাঁধন আরও শক্ত করল রণবীর, ভেসে এলো মানবের নির্বিকার জবাব। না। সানা একটা লম্বা শ্বাস টেনে নিয়ে চিৎকারের প্রস্তুতি নেয়। কেউ আছে? আর বলতে পারল না রমণী। তার আগে রণবীর তাকে সামনে এনে এক হাতে তার মুখ চেপে ধরে অন্য হাতে মানবের 2 হাত মুঠোবন্দি করে মুখ ডুবিয়ে দেয় রমণীর অরক্ষিত গ্রীবায়। ছোট ছোট চুমুতে ভিজিয়ে তোলে রণবীর পেলব স্নিগ্ধ গ্রীবাদেশ। এদিকে সানা আর কিছু বলতে না পেরে মোচড়া মোচড়ে শুরু করে দিয়েছে। রণবীর তার নড়াচড়ায় বিরক্ত হয়ে ছোট ছোট কামড় বসিয়ে দিল নরম কণ্ঠোদ্দেশে। মুহূর্তে সানা নড়াচড়া বন্ধ করতেই চোখ তুলে তাকালো রণবীর। নজরে এলো রমণীর অগ্নি ঝরা দৃষ্টি। রণবীর সরিয়ে নিল নিজের হাত, রমণীর কানের লতিতে হালকা চুমু খেয়ে ফিসফিসালো, I'll let you go on one condition. You must kiss my lips willingly. এই বলে সে সানার ধরে রাখা হাত ছেড়ে দিল। হাত ছাড়া পাওয়া মাত্রই সানা 2 হাতে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রুক্ষ স্বরে গর্জে উঠল, বদল কি তোর অসভ্য, আপনাকে দেখে নেব আমি। এই বলে এগিয়ে যায় দরজার দিকে। পেছনে রণবীর ঠোঁট কামড়ে হাসতে থাকে সানার কাণ্ড দেখে। সানার এইটুকু রাগ তার ভালোই লেগেছে। তার বউ হয়ে যদি এতটুকু তেজ না থাকে তাহলে বেমানান হয়ে যাবে। অন্যদিকে সানা প্রাণপণে দরজার নব ধরে টানছে, ঘোরাচ্ছে, কিন্তু দরজা কিছুতেই খুলছে না। পেছন থেকে আসে রণবীরের দুষ্টুমি ভরা কণ্ঠস্বর। কি হলো ওয়াইফি, খুলছে না বুঝে? জোরে ট্রাই করো। ঠোঁটের কোণে দুষ্টু হাসি ঝুলিয়ে বলে ওঠে, তুমি চাইলে আমি অন্য উপায়েও চিৎকার বের করতে পারি তোমার। সানা তড়াক করে পেছনে ফিরে তাকায়। রণবীরের কথার মানে বুঝতে পেরেই খেকিয়ে ওঠে। কুত্তা, লাইফেও আপনার ভালো হবে না। আপনার বউ আপনাকে এমন জ্বালাবে, এমন জ্বালাবে। রণবীর তার কথা কেটে বলে ওঠে। তুমি তো জ্বালাচ্ছই। সানার সামনে তাকিয়ে আবারও দরজায় করাঘাত করলো। হ্যালো, কেউ আছেন? প্লিজ দরজাটা খুলুন। 4-5 বার ডাকার পরও কেউ এলো না। রণবীর আবারও বলে ওঠে। মনে হচ্ছে কেউ শুনছে না ওয়াইফি, আরো জোরে চিৎকার করো। ঠোঁটের কোণে দুষ্টু হাসি ঝুলিয়ে বলে ওঠে, তুমি চাইলে আমি অন্য উপায়েও চিৎকার বের করতে পারি তোমার। কুত্তা, লাইফেও আপনার ভালো হবে না। আপনার বউ আপনাকে এমন জ্বালাবে। রণবীর তার কথা কেটে বলে ওঠে। তুমি তো জ্বালাচ্ছই। সানার সামনে তাকিয়ে আবারও দরজায় করাঘাত করলো। এসপির বাচ্চা, কোথায় তুই? দরজাটা খোল। আরে আমার মা, কেউ আছিস? আবে আমার মা, বাপ, ভাই, বোন, 14 গোষ্ঠী কেউ থাকলে দরজাটা খুলে দে, যা। আরও 5 মিনিট গলা ফাটিয়ে ডাকার পরও যখন কেউ খুলল না, তখন সানা চারপাশে তাকালো। উদ্দেশ্য কিছু ফেলেই এই লোকের মাথা পাঠাবে। না, কিছুই নেই এমন, একদম ক্লিন। এই গাউন নিয়ে সে কুম্ফু ক্যারাটেও দেখাতে পারবে না, না হলে এই লোকের নাক ফাটাতো। এবার মনে মনে নিজের সৎকর্মগুলো মনে করার অদম্য চেষ্টা করলো, যা দোহাই দিয়ে বেরোতে পারবে। কিন্তু 3 মিনিট ভাবার পরও কোনো ভালো কর্ম মাথায় আসেনি যেটা সে জীবনে করেছে। এটা কি করে হতে পারে? আমি আমার 20 বছরের জীবনে কোনো ভালো কাজ করিনি। আবারও ভাবতে চেষ্টা করলো রমণী। না, সব পাপ কাজ মনে পড়ছে। এবার করুণ স্বরে তার মুখশ্রী দিয়ে বের হলো, উপরওয়ালা ভালো আর খারাপ, আমি তো তোমারই বান্দা, আই মিন বান্দি। এবারের মতো বাঁচিয়ে দাও, আমি ভালো হয়ে যাব সত্যি। সব ভালো কাজ ছেড়ে দিব, আই মিন খারাপ কাজ ছেড়ে দিব। এটুকু বলতেই তার কানে এলো পুরুষালী হাসকি স্বর, একদম কাছ থেকে। কি হলো ওয়াইফি, চিৎকার করে গলা শুকিয়ে এসছে? আসো, ভেজে দিই আমি। স্নানা চমকে পেছনে ফিরে তাকালো। রণবীর একদম তার নিকটে দাঁড়িয়ে, রমণী একদম দরজার সাথে সিটিয়ে গেল। রণবীরের কথার পাত্তা না দিয়ে দরজা জোরে জোরে ধাক্কাতে থাকলো। আবে কেউ আছিস? আমি এখানে লটকে আছি। রণবীর দরজার পাশে এক পায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে, দৃষ্টি সামনের রমণীর দিকে। আটকে? হ্যাঁ, আটকে আছি। এই লোক আমার সাথে ইটিস পিটিস করতে চাইছে। কেস? হ্যাঁ, কি?
একটা বিরক্তিসূচক দৃষ্টি নিক্ষেপ করলো সানা। আপনি এই মুহূর্তে এখান থেকে যাবেন, না হলে আমি আপনার কানের নিচে এমন বাজান বাজাবো। তুমি তো আমার কান না, মন বাজিয়ে ফেলেছ। কি পাগলের পালায় পড়লাম রে বাবা। এই এসপির বাচ্চা তাড়াতাড়ি কবিরাজ নিয়ে আয় তো। একে ইমরান হাসমি ভূতে ধরেছে। লালন ফকিরকে কল কর। তার ভাই ইবলিশের ভাই পাওয়া গিয়েছে। রণবীর রমণীর কথা সম্পূর্ণ উপেক্ষা করে তাকে আবারও পেছন থেকে জড়িয়ে ধরতে যাবে, তার আগেই সানা নিজের 2 হাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দিল। ডান হাতের তর্জনী উঁচিয়ে চিৎকার করে ওঠে। আর এক পা যদি আপনি আগে বাড়ান তো তো তাহলে আপনার জীবন কালা কালা তেজপাতা বানিয়ে দেব। কথাখানে শ্রবণ হতেই রণবীরের মনে মনে ভীষণ হাসি পেল। সে হাসি সংবরণ করে মনে মনে ভাবছে, বাহ, বউ আদর করার থেকে তো বউকে বিরক্ত করা ভীষণ মজাদার। লেটস প্লে উইথ ইউ সাম মোর টাইম। সে 1 পা পিছিয়ে গেল। সানা উকি মেরে তার পায়ের গতিবিধি লক্ষ্য করল। রণবীর 1 পা পেছাতেই তার আশার ঘরে প্রদীপ জ্বলে উঠল। মনে মনে ভীষণ খুশি। যাক, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হবে। কিন্তু এই মুহূর্তে তার যেন কিছুই মনে আসছে না। মনে মনে ভাবছে, আচ্ছা মানলাম ভালো কাজ মনে পড়ছে না, এই বিপদে কি খারাপ কথাও মনে পড়ছে না? তারপরেও থেমে থাকা যাবে না, কিছু একটা বলে চালিয়ে যেতে হবে। আবারও হুঙ্কার ছড়ে, আপনি আর এক পা এগুলো সালমান খানের বিয়ে হয়ে যাবে। রণবীর আরও 1 পা পিছিয়ে গেল। সে মূলত দেখতে চাইছে আসলে সানা কী করতে পারে। রেহাই তো সে পাবে না, জাস্ট একটু মজা নেওয়া। তার এমন মনে হচ্ছে সানাকে দূরে রেখে অনেক কিছু মিস করে ফেলেছে। সানা মনে মনে ভীষণ খুশি। আর এক পা এগুলে হিরো আলমের সাথে কারিনা কাপুরের ডিভোর্স হয়ে যাবে। রণবীর ঠোঁট কামড়ে হেসে 1 পা পিছিয়ে গেল। আর এক পা এগুলে ভারত পাকিস্তানের যুদ্ধ লেগে যাবে। রণবীর আরও 1 কদম পিছিয়ে গেল। সানা তার পায়ের দিকে তাকিয়ে তর্জনী উঁচিয়ে আবারও বলল, আর এক পা এগুলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থেমে যাবে। রণবীর আরও 1 কদম পিছিয়ে গেল, ঠোঁট চেপে ধরা হাসি। আর এক পা এগুলে জাপান 50 বছর পিছিয়ে যাবে। রণবীর প্রায় বেসিনের কাছে চলে যেতেই সানা হাত উঁচিয়ে বলে, হ্যাঁ, ওখানেই থাকবেন। ওখান থেকে নড়লে আমি আপনার নামে মামলা ঠুকে দিব। রণবীর 1 হাত দিয়ে নিজের চুল ব্যাকব্রাশ করে রমণীকে তীক্ষ্ণ চোখে ঠোঁট কামড়ে পর্যবেক্ষণ করছে। সানা পেছন ফিরতেই তার নজরে আসে রণবীরের ঘোর লাগা দৃষ্টি। কি নষ্ট চোখ রে বাবা। ওয়াইফি, তোমার ছটফট দেখে আমার অন্য কিছু ফিল আসছে। ঠাড়া পড়ুক আপনার ফিলে। এই বলে সানা তাকাতেই দেখে রণবীর একটা চাবি নিজের পকেট থেকে বের করে কোটের বুক পকেটে রাখছে। মুহূর্তেই সানা ধরে ফেলে তার কাণ্ড কারখানা। মনে মনে নিজেকে 1000টা গালি দেয়। এতক্ষণ পর বুঝতে পেরেছে রণবীর নিজেই এটাকে লক করে বসে আছে। আর সে এতক্ষণ ভেবেছিল বাইরে থেকে কেউ আটকে রেখেছে। নিজের চোখ খিচিয়ে বলে ওঠে, ব্যাস, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। রণবীর উৎফুল্ল চিত্তে তার দিকে তাকিয়ে এগিয়ে আসে। I knew you would agree to my condition. Let's kiss. সানা আরও 2 হাত দূরে চলে গেল। আমি সারা রাত ওয়াশরুমে থাকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এই বলে সে কেবিনের পাশের খালি জায়গার ওপর গিয়ে বসে পড়ে। হঠাৎ রণবীর এগিয়ে আসে একদম সানার মুখের সামনে। মুহূর্তে সানা একটু পিছিয়ে গেল। আপনার সমস্যা কি? হ্যাঁ, নষ্ট লোক, দূরে যান, নাহলে কিন্তু আমি আপনার নাক্সি পাঠিয়ে। কণ্ঠের ভেতর জমে থাকা শব্দগুলো আর বের করতে পারল না রমণী। রণবীর নিজের তর্জনী উঁচিয়ে তার ঠোঁটের ওপর চেপে ধরে তাকে চুপ করিয়ে দিল। নিশাতুর কণ্ঠে ফিসফিসালো, Wifey, let me be 99% of it all. You take the remaining one, only to respond and exist there. রমণীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রমণীর গোলাপি অধরে নিজের অধরখানে ডুবিয়ে দিল। হাত চলে গেল রমণীর গ্রীবায়, চুলের পেছনে। কিয়ৎক্ষণ পরেই রমণীর হাতও আপনা আপনি চলে এলো রণবীরের কাঁধে। বাইরের পৃথিবী জানতে পারল না ওয়াশরুমের ভেতর দুজন কপত কপতি নিজেদের মধ্যে মত্ত হয়ে আছে। সানার রেসপন্স পেয়ে রণবীর খুশি হয়েছে, কিন্তু তার খুশির ওপর 1 বালতি জল ঢেলে সানা হঠাৎই তার বুক পকেট থেকে চাবি নিয়ে রণবীরকে ধাক্কা দিয়ে সরিয়ে দরজা খুলে এক দৌড়ে চলে গেল। পেছনে থাকা রণবীর হঠাৎই শব্দ করে হেসে উঠল। পালিয়ে যাবে কোথায় ওয়াইফি? গন্তব্য তো আমি। সানা বাইরে এসে হাঁপাতে শুরু করলো। মনে মনে 100টা গালি ছড়ে রণবীরের দেখে। না, আর এই লোকের ধারে কাছেও যাওয়া যাবে না। এই বলে সে পেছন থেকে সামনে তাকাতেই কারোর সাথে ধাক্কা খায়। সে সরি বলার জন্য মুখ ওঠাতেই চোখাচোখি হয় একজোড়া ঠান্ডা নিরেট নীল চোখের মনির সাথে। তার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে যায়, ব্লু আইস।
সামনে দাঁড়িয়ে থাকা মাস্টারের মাস্কের নিচে ঠোঁটের কোণে বক্র হাসি। সে তার চোখ গেঁথে দিল মানবীর চোখে, যেন চোখ দিয়েই সামনের মানবীকে নিয়ন্ত্রণ করতে চাইছে। সানা চাইতেও সে চোখ সরাতে পারছে না। সানার সামনে নীল চোখ দুটো কেমন অদ্ভুত রহস্য ঘেরা মনে হচ্ছে, যেন দীর্ঘদিনের কোনো চাপা আত্মকাহিনী। ধীরে ধীরে মাস্টার তার হাতখানা সামনে উঠিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাড়াতে থাকে আর মুখে বলতে থাকে, বেবি গার্ল, ইটস টাইম টু স্লিপ। সামনে থাকা মানবী বুঝতেও পারল না সে কিভাবে ধীরে ধীরে হিপনোটাইজ হয়ে গিয়েছে। মাস্টারের ঠোঁটের কোণে বাঁকা হাসি চওড়া হলো। সানার দিকে ঘাড় কাত করে তাকায়। শোনা গেল তার বৈদ্যুতিক কণ্ঠ, বেবি গার্ল, কাম উইথ মি, আই হ্যাভ এ বিগ সারপ্রাইজ ফর ইউ। সানা কলের পুতুলের মতন তাকে অনুসরণ করতে করতে অন্ধকার করিডোরের শেষ প্রান্তে মিলিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই রণবীর বেরিয়ে আসে। সে এতক্ষণ নিজের ড্রেস ঠিক করছিল। সানার কারণে অনেকটা এলোমেলো হয়ে গিয়েছে। সে ভেবেছিল সানা এখানেই থাকবে, কিন্তু এত তাড়াতাড়ি মেয়েটা গেল কই? এদিকে তার গার্ডগুলো ছিল, তারাও নেই। সে গার্ড রেখে এসেছিল যাতে বাইরে থেকে কেউ আসতে না পারে। Wifey? Where are you? Wifey? Wifey? সে সানাকে ডেকে পা বাড়ায় ভ্যানিউর দিকে। জেবি প্রোডাকশন হাউসের তৃতীয় তলায় অবস্থিত এক বিশাল ভিআইপি রুম। বাইরে হয়তো সিনেমা ট্রেলার নিয়ে আলো উল্লাস চলছে, কিন্তু ভেতরে এই রুমে চলছে আরেক গল্প। দেয়াল জুড়ে গাঢ় কাঠের প্যানেলিং, উপরে ঝুলছে নরম সোনালি আলো, মেঝেতে মোটা কার্পেট। ঘরের মাঝখানে চওড়া সোফাগুলো অর্ধবৃত্তে সাজানো, মাঝখানে নিম্ন টেবিল। সোফাগুলোয় বসে দেশের ক্ষমতাধর ব্যক্তিবর্গ। মাঝে নিম্ন টেবিলে ক্রিস্টালের গ্লাসে বিভিন্ন রকমের নামি দামি ওয়াইন, গ্রিক গুজডম, প্যারিগনোব্লো লেভেল, ম্যাকালন। সোফিয়া জামান বড় একখানা সোফায় একাকী বসে, হাতে হুইস্কির গ্লাস। বরফ গলা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। রুমের সবচেয়ে বড় আসনখানা নির্ধারিত জেবি কিং আর্যের জন্য, যেই মুহূর্তে অনুপস্থিত। পাশের সোফাতে রয়েছে আলী মির্জা। সামনের বড় আসন দুটি দখল করে আছে হানিফুল ইসলাম ও আতিকুর রহমান। এছাড়াও চারিদিকে আরো অনেক ছোট বড় ডিরেক্টর, প্রযোজক, মাফিয়া, গ্যাংস্টার, যারা আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িত। হানিফুল ইসলাম, আতিকুর রহমান ও বড় বড় ব্যক্তিবর্গের পাশে কম বয়সী মেয়েরা বসে, যাদেরকে তারা বারবার অযাচিত ভাবে স্পর্শ করছে। কত হবে মেয়েগুলোর বয়স? 17 কিংবা 18। পরনের পোশাক এতটা ছোট যে শরীরের প্রতিটা ভাঁজ স্পষ্ট। কেউ এখানে ইচ্ছা করে এসেছে তো কাউকে জোর করে আনা হয়েছে। বাস্তবতার কাছে তারা হেরে গেলেও মুখের মেকি হাসি এক মুহূর্তের জন্য সরে যায়নি। রানা একটু পর এসেছে, সাথে একটা মেয়ে নিয়ে। এতক্ষণ ওই মেয়ের সাথেই ছিল। শেষবারের জন্য মেয়েটির অধরে অধর ডুবিয়ে ছেড়ে দিল। গিয়ে বসে পড়লো আলী মির্জার পাশে। বসেই একের পর এক হুইস্কির খালি করাই ব্যস্ত হয়ে পড়লো। তার বাবা আটকানোর জন্য ওর হাত ধরতেই ঝাড়া মেরে সরিয়ে দিল ওনার হাত। লিভ মি ড্যাড। সে সম্পূর্ণ মাতাল হয়ে গিয়েছে। ড্যাড, আমার ওই দানিলঙ্গাকে লাগবে এক রাতের জন্য হলেও। আলী মির্জা ছেলেকে কোনো মতে সামলিয়ে সবার দিকে একটা হাসি উপহার দিয়ে ফিসফিস করে বলল, হ্যাঁ হ্যাঁ, সাথে আরও 100 টাকা এনে দেব। আমার 100টা পরে লাগবে, আগে ওকে লাগবে। আচ্ছা চুপ করে বসে থাক, এনে দেব। ওই মেয়ের জন্য আমি লোক লাগিয়েছি। আলী মির্জা ছেলের সাথে কথা সেরে সোফিয়ার দিকে তাকান। সোফিয়া, এবারে চ্যানেলে 100টা মেয়ে কম ছিল, আর বাচ্চাগুলো ঠিক মতো ছিল না, সবগুলো 17-এর ঊর্ধ্বে ছিল। সোফিয়া নিজের ঠোঁটের হাসি বজায় রেখে শক্ত কণ্ঠে শুধালো, আমি আরও 200টার বেশি পাঠাবো, আর বাচ্চার ব্যাপারে পরের বার ঠিক হয়ে যাবে। সোফিয়া, এই কারণেই তুমি ক্ষমতার শীর্ষে। পাশ থেকে হানিফুল ইসলাম এবার মুখ খুললেন। এটা আপনি দেখেন, এখানে বসে ভারত ও বাংলাদেশ আন্ডারগ্রাউন্ডের ক্ষমতা ধরে রাখতে পেরেছেন। সোফিয়ার মুখের হাসি চওড়া হলো। হাতে থাকা গ্লাসখানা ঘুরিয়ে নিজের ভিজিয়ে দিলেন। যারা নিয়ন্ত্রণ করতে পারে তারাই ক্ষমতার শীর্ষে থাকতে পারে। সোফিয়ার মুখের হাসি চওড়া হলো। হাতে থাকা গ্লাসখানা ঘুরিয়ে নিজের গলা ভিজিয়ে নিলেন। কিন্তু সোফিয়া, আমি শুনেছি আন্ডারওয়ার্ল্ডের ব্ল্যাক হান্টার নামে কোনো নতুন গ্যাংস্টার বস এসেছে। তুমি হয়তো জানো না, ভারতের 50% ডিল এবার তার হাতে।
পলিটিক্যাল পার্টির লোকেরা তার সাথে হাত মিলাচ্ছে নিজেদের শেয়ার বাঁচানোর জন্য। তার মানে বুঝতে পারছো তো সোফিয়া? বাক্যখানা শুনতেই সোফিয়ার মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল। সে নিজে এই ব্যাপারে দুদিন আগেই জেনেছে। অনেক লোকও লাগিয়েছিল, বাট কিছুই খুঁজে পায়নি এই ব্যাপারে। সে মুখ খুলে কিছু বলার আগেই আতিকুর রহমান বলে ওঠে, আমাদের জেবি কিং কোথায়? সোফিয়া নিজের রাগটুকু সংবরণ করে নিল। উনি জানেন কখন কি করতে হয়। এখন সবার সামনে কিছু বলা মানে নিজেরই ক্ষতি করা। শান্ত স্বরে আওড়ালো, রণ একটা ইম্পর্টেন্ট কাজে আছে। রণ আসার আগে আপনারা এগুলো দেখুন। সোফিয়া হাতের ইশারা করতেই সাথে সাথে মেয়েগুলো সব বেরিয়ে গেল এবং তার বিশ্বস্ত অনুচর আরব বংশোদ্ভূত আব্বাস এগিয়ে আসে। সে এতদিন আন্ডারগ্রাউন্ডেই ছিল, কালকে এসেছে, হাতে কয়েকটি প্যাকেট। এগুলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী ড্রাগস গুলোর মধ্যে অন্যতম। এলএসডি, এমডিএমএ, ফ্যান্টানিল, কারফ্যান্টানিল, ক্রিস্টাল মেথ। আর যে ভ্যানিউতে এসে চারপাশ পর্যবেক্ষণ করে নিয়েছে অনেকবার, কিন্তু না, সানাকে কোথাও দেখা যাচ্ছে না, সাথে ওই 12 ভাতারিকেও না। তার মানে নিশ্চিত এই মেয়ে ওই ছেলের সাথে আছে। মুহূর্তেই আরজের মাথায় রাগ চড়ে গেল। সে সামনে পা বাড়ানোর আগে কেউ তার কাঁধে হাত রাখে। পেছন ফিরতেই তার হাসি চড়া হলো। সামনের মানবের কাঁধে চাপড় মেরে বলে ওঠে, হাই রিজভি, তোরা তো লেট। আরজের সামনে দাঁড়িয়ে থাকা মানব হলো তার একমাত্র কলেজ বন্ধু ডাক্তার রিজভি। উজ্জ্বল শ্যামরাঙা রিজভি করুণ স্বরে বলে ওঠে, তুই জানিস ডাক্তার হওয়া সবচেয়ে কঠিন কাজ, আর যখন কোনো সাইকিয়াট্রিস্ট হবি সেটা আরও কঠিন। এখন এটা বল ভাবি কোথায়? তাদের কথার মধ্যে জ্যাক আসে আরজের কাছে। বস, লেডি আপনাদের অপেক্ষায়। চল আগে ওদিকটা দেখি, পরে কথা হবে। জ্যাক, তুমি আগে সানা কোথায় তা দেখে আসবে। তারা দুজনেই চলে গেল সেই ভিআইপি রুমের উদ্দেশ্যে। জেবি প্রোডাকশন হাউসের দ্বিতীয় তলায় আলো আঁধারির মাঝে সানা দাঁড়িয়ে। সে এখনো বশীভূত। সামনে থাকা মানবের হাতে একটা ইনজেকশন। সে এটাকে খুলছে আর নিজের যান্ত্রিক আওয়াজ বের করছে। ইউ নো হোয়াট বেবি গার্ল, এই অরাজকতার খেলায় সবচেয়ে ইনোসেন্ট প্লেয়ার হলে তুমি, যে বিনা দোষে এমন একজনের সাথে জড়িয়েছো যে কিনা একটা নরখাদক, হিংস্র জানোয়ার। আর ওই জানোয়ারটার একমাত্র দুর্বলতা তুমি। জানো তো, ও অনেক চেষ্টা করেছে নিজের দুর্বলতা লুকাতে, কিন্তু ব্যর্থ হয়েছে সে। তাই তোমাকে কষ্ট পেতে দেখলে গলা কাটা মুরগির মতো ছটফট করবে এই জানোয়ারটা। আর আমি বোঝাবো এখানে থাকা মানুষটা কষ্ট পেলে নিজেকে কতটা ব্যর্থ মনে হয়। এই ক্ষমতা, এই সাম্রাজ্য সব কিছুই তুচ্ছ মনে হয়। তার জন্য তোমাকে কষ্ট পেতেই হবে। মাস্টার হাতের ইনজেকশন খানা একটু পুশ করতে পেছন থেকে একটা বিকট শব্দ হয়। মুহূর্তে সানা হিপনোটাইজ থেকে ছিটকে বাইরে আসে। মাস্টার আওয়াজ হওয়ার সাথে সাথে সরে গিয়েছে। সানা বড় বড় শ্বাস নিয়ে মাথা চেপে ধরে বসে পড়ে। একে তো প্রথমবার তাকে হিপনোটাইজ করা হয়েছে, তার উপর এতক্ষণ। কিয়ৎকাল পর তার কাঁধে কারো হাত স্পর্শ অনুভূত হতে সে পেছনে না ফিরে কাঁধে থাকা হাত ধরে পা ঘুরিয়ে ফেলে দিল। পেছনের ব্যক্তির শরীর ঘুরল, মাধ্যাকর্ষণ হারালো, আর এক নিঃশ্বাসে মাথার উপর দিয়ে উল্টে পড়লো মাটির বুকে। নিঃশব্দে শুয়ে পড়লো পরাজয়ের ভঙ্গিতে। সানা হাত ঝেড়ে গর্বিত ভঙ্গিতে দাঁড়াতে তার কানে আসে সামনের মানবের ব্যথাতুর শব্দ। গেল 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 গেল, হবে আমার না হওয়া বউ, না করা বিয়ে, সাথে থাকা কোমর, সব গেল। সানা চোখ বড় বড় করে সামনে তাকাতেই নজরে আসে এসপি মেঝেতে চিৎপটাং হয়ে। সে তড়িঘড়ি এগিয়ে গেল সেই দিকে। চিন্তিত স্বরে বলে ওঠে, এসপি তুই পড়ে গেলি কি করে? এসপি বাকরুদ্ধ। না মানে এখন তার কি বলা উচিত? এমনি নিজেই ফেলে দিয়ে জিজ্ঞেস করছে তাকে। এ মানে সারাক্ষণ পার্টিতে দাঁড়িয়ে থেকে আমার বোরিং লাগছিল, তাই ভাবলাম একটু মেঝেতে গড়াগড়ি খাই। তুই চিন্তা করিস না, আমি ইচ্ছে করেই পড়ে গেছি। আরে ধুর, আমি বোঝাতে চেয়েছি তুই এইখানে এসেছিস কি করে। বিপদ খুঁজতে খুঁজতে এসেছি, অনেকক্ষণ শান্তিতে ছিলাম, তাই ভাবলাম তোকে খুঁজে নিয়ে আসি। তুই তো হাত ধুতে গিয়ে একদম পুরো মনে হচ্ছে স্বর্গের ওয়াশরুমে চলে গেছিস। ওইদিকে ব্রো তোকে খুঁজছে। আরে আমি কি বলবো, বাথরুমে ওই বাক্যখানা বের করতে পারলো না রমণী, তার আগেই থেমে গেল। ওই কি? কিছু না, তুই ছোট মানুষ বুঝবি না, এখন উঠে আয়।
সানা নিজের হাতখানা বাড়াতেই এসপি গর্জে ওঠে। তুই একদম আমার কাছে আসবি না, দূরে থাক। একে তো তুই আমার হবু হবু বিয়ে নিবু নিবু করে দিয়েছিস, তার উপর ছোটবেলার থেকে তোর এই উল্টোপাল্টা কুমফু ক্যারাটে আমার উপর দিয়ে তুই ট্রাই করে আমার দুইবার হাত ভেঙে ফেলেছিস। এইবার কোমর ভেঙে একেবারে প্রতিবন্ধী বানিয়ে দে, তারপর আমি রাস্তার পাশে থালা নিয়ে বসে বলবো যে বিপদ খুঁজতে চান সে কটকটির ঠিকানায় চলে যান। আরে আমি ইচ্ছে করে করেছি নাকি? আমি ভাবলাম কে না কে। তোর ভাবনা তোর কাছেই রাখ। আর তুই এইখানে কি করছিস এই অন্ধকারে? ওখানে তো নো এন্ট্রি সাইনবোর্ড ছিল, যেটার সাথে ধাক্কা লেগে আমি ওখান থেকে আরেকবার পড়েছি। বুঝতে পারছি না জীবন আমাকে এত ধাক্কা কেন খাওয়াচ্ছে। আমি নিজেও জানি না আমি কিভাবে এখানে এসেছি। না মানে আগে তো তোর একটু পরে ভোলার রোগ ছিল, এখন কি এটার আপডেট হয়ে 2-3 সেকেন্ড পরেই ভুলে যাস? আরে জামানা আপডেট হচ্ছে, অভ্যাস তো আপডেট হবে, তাই না? তুই এখন উঠে আয়, চল ভেন্যুতে চল। এসপি উঠে হাত ঝাড়া দিয়ে দাঁড়ায়। দুজনে চলে যায় নিচে। তারা যাওয়ার সাথে সাথে অন্ধকার থেকে বেরিয়ে আসে মাস্টার। তার কাজ অসফল হওয়াতে সে রাগে জোরে একটা থাবা বসিয়ে দেয় দেয়ালে। পর মুহূর্তে দূরে থাকা সেই ইনজেকশনের দিকে নজর যেতেই নজরে আসে ইনজেকশন একটু খালি। তার মুখে আবারও হাসি ফুটে উঠল। বেবি গার্ল, ইটস এনাফ ফর ইউর নাইটমেয়ার্স। ভিআইপি রুমের আলোচনা শেয়ার বসে সেই হানিফুল ইসলাম প্রস্তাব দেন। মিসেস সোফিয়া, আমি আপনার নতুন বিজনেস 40% ইনভেস্ট করতে রাজি, কিন্তু তার পরিবর্তে আমারও কিছু চাই। আগে বলুন। আর যে এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। পাশে থাকা রিজভি তার সাথে কিছু একটা নিয়ে কথা বলছে। সোফিয়া, আমার আজকের জন্য পার্টির সবচেয়ে সুন্দর হুড়পড়িটাকে চাই। কথাটা শুনতেই আর যে তার দিকে ভ্রুকুচকে তাকালো। সোফিয়া একটা হাসি দিয়ে বলে ওঠে, হুড়পুরিকে আপনি একবার শুধু নাম বলুন। আর কে? আরজের নতুন মুভি ওই ডিজাই। বাকিটা মুখ দিয়ে তার আর বের হলো না। তার আগেই আর যে যন্ত্রমানবের মতো তার কলার ধরে মুখে একের পর এক সিংহের মতন থাবা বসিয়ে দিল। আর মুখ থেকে বের হলো, কুত্তার বাচ্চা, হারামের বাচ্চা, তোর সাহস কিভাবে হলো ওর দিকে কুদৃষ্টি তাকানোর? তুই কার দিকে নজর দিয়েছিস জানিস? শ্, কুত্তার বাচ্চা, আজকে আমি তো চোখ উপড়ে ফেলবো। আর যে হুশ জ্ঞান হারিয়ে হানিফুল ইসলামকে মারতে থাকলো। হানিফুল ইসলামের গার্ডগুলো পেছন থেকে এগিয়ে আসে। তারাও আরজিকে আটকাতে পারছে না। সোফিয়া ইশারা করতেই মুসাব ও আব্বাস এগিয়ে যায়, সাথে রিজভি ও জ্যাক। চারজন মিলে আরজিকে ছুটি আনতে পারছে না। আরজের শরীরে যেন অসুরের শক্তি চলে এসেছে। রিজভি জানে আরজিকে কিভাবে শান্ত করতে হয়, তাই তার কানে কানে ফিসফিস করে বলল, কি বলছিস কি ইয়ার? চারপাশে দেখ, এরা একবার জানতে পারলে মেয়েটাকে মেরেই ফেলবে। রিল্যাক্স, কাম ডাউন। মুহূর্তে আরজে কিছুটা শান্ত হয়ে আসে। রিজভি ও জ্যাক তাকে নিয়ে চলে যায়। হানিফুল ইসলামের অবস্থা খারাপ, তার নাকে মুখে রক্ত। আরেকটু হলেই তার জান ফুরুত হয়ে যেত। তাকে তার গার্ডগুলো এগিয়ে এসে হাসপাতালে নিয়ে যায়। তারা যেতেই সোফিয়া পরিস্থিতি সামাল দেয়, কিন্তু চারপাশে থাকা শকুনের দলগুলো যা বোঝার বুঝে গিয়েছে। তারা জেবি কিংকে কখনো এতটা রেগে যেতে দেখেনি। এমন মনে হচ্ছে তারা যেন আরজের রাগ নয়, কোনো খাজানা খুঁজে পেয়েছে। সামনে থাকা মুখোশধারী মানুষগুলো ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। সোফিয়া হাতের ইশারায় আব্বাসকে কাছে ডাকলো। আজকের পার্টির পরেই ওই মেয়ের কাহিনী খতম করে দেবে, আমি যেন ওকে আর দ্বিতীয়বার না দেখি। জি লেডি বলে আব্বাস চলে যায়। আধা ঘন্টা পর আর যে বারের ভিআইপির কর্নারে বসে, সাথে রিজভি। তার এখন মনে হচ্ছে সে রাগের মাথায় কোনো ভুল করে ফেলেছে। ওখানে থাকা হায়নার দলগুলো নিশ্চয়ই সানার পেছনে পড়বে। একটু পর আয়ান তার কাছে আসে। স্যার ম্যাম, ওই ইঁচড়ে পাকা ছেলেটার সাথে হাসছে। এমনিতেই আজের মাথায় রাগ চড়ে আছে, তার উপরে সানাকে এসপির সাথে দেখে তার দ্বিগুণ হয়ে গেল। সে এগিয়ে যাওয়ার আগে রিজভি তার হাত ধরে ফেললো। কি করছিস কি ইয়ার? এমনিতেই তোর জন্য মেয়েটার লাইফ রিস্কে, তারপর যদি এখন তুই ওর কাছে যাস তাহলে সবার সন্দেহ সত্যিতে পরিণত হবে। আর যে একটা লম্বা শ্বাস টেনে নিয়ে নিজেকে সংবরণ করে নিল। জ্যাকের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে আদেশ ছড়ে, জ্যাক, ওই পরপথেরকে গলি দিয়ে উড়িয়ে দাও। বস, সবার সামনে? আরে ইয়ার, চিপা চাপায় নিয়ে সানডে মন্ডে ক্লোজ করে দে না। দূরে থাকা এসপির নজর ঘুরতেই মিলিত হয় একজোড়া খেয়ে ফেলার দৃষ্টির সাথে। মুহূর্তে একটা ঢোক গিলে সানার দিকে ফিরে বলে,
মা জননী, দেখুন আপনার জাউরা জামাই কিভাবে তাকিয়ে আছে শকুনের মতো। মনে হচ্ছে আমাকে এক কাঁচা গিলে খেয়ে ফেলবে উইদাউট ওয়াটার। আপনি থাকুন, আমি একটু মঙ্গল গ্রহতে ঘুরে আসি। এই বলে চলে যায় একপাশে। সারহাত কিছুক্ষণ পর ভ্যানিউতে আসে, হাতে একটা আইস ব্যাগ। সে জানে সানার হাতে যেটা ফেলেছে সেটা তুলতে তার ভীষণ কষ্ট হবে। সে কষ্ট লাঘব করার জন্যই এই আইস ব্যাগ। নজর ঘোরাতেই দৃষ্টি পড়ে রমণীর ওপর। তার মুখের হাসি চওড়া হলো, এগিয়ে গেল সেই দিকে। অদূরে দাঁড়িয়ে থাকা আয়ানের নজর পড়ে সারহাতের ওপর। পাশে আরজে বসে একের পর এক ড্রিঙ্ক খালি করে চলেছে। স্যার সামনে দেখুন। এখন আবার কোনটা এসছে? স্যার এক ভাইকে তো গুলি করে উড়িয়ে দিলেন, কিন্তু এখন আরেকটা ভাই এসেছে। আরজে তড়িৎ গতিতে পেছনে ফিরে তাকায়। নজরে আসে সারহাত সানার দিকে আইস প্যাক এগিয়ে দিচ্ছে। তার হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো, চোখের শিরা ফুলে উঠেছে। কিছু না ভেবে এগিয়ে যাবে এমন সময় আবারও রিজভি তাকে ধরে ফেলে। ইয়ার, আবার তুই শুরু হয়ে গিয়েছিস, বস এখানে। রিজভি তাকে জোর করে বসিয়ে দিল। আর যে বড় শ্বাস নিয়ে নিজেকে সংবরণ করে জ্যাকের দিকে তাকিয়ে রুক্ষ স্বরে আদেশ ছড়ে, জ্যাক, এটাকে পারমাণবিক বোমা দিয়ে উড়িয়ে দাও। সারা চারদিকে এত মৌচাক থাকতে সব মৌমাছিগুলো নজর শুধু আমার একান্ত মৌচাকেই কেন? হতে পারে তোর মৌচাকের আর বলা হয়ে উঠল না রিজভি। তার আগেই তার মুখে পড়েছে আরজের ঘুষি। ইয়ার, আই এম জাস্ট জোকিং, ইটস এ জোক। আরজে আরেকটা দেওয়ার জন্য হাত তুলতেই রিজভি 2 হাত দূরে চলে গেল। আরজে তার দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে আবারও বসে পড়ে। রিজভি মনে মনে বলে ওঠে, শালা অল্প বয়সে বউয়ের জন্য পাগল হয়ে গিয়েছে। আয়নের কাপল ডান্সের অ্যানাউন্সমেন্টের সাথে সাথে সবাই নিজের পার্টনার খোঁজা শুরু করে দিয়েছে। এসপি কিছু না ভেবেই সানিতার দিকে এগিয়ে যায়, ঈশানী এগিয়ে যায় আরজের দিকে, অন্যদিকে রিয়ানা এগিয়ে আসে সারহাতের দিকে। কিন্তু সারহাত সবকিছু ছাড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে যায় সানার দিকে। দূরে দাঁড়িয়ে থাকা আরজে এই দৃশ্য দেখে তার যেন পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে। সে এগিয়ে আসার আগেই সারহাত হাত বাড়িয়ে দিল সানার দিকে। সিমরান, লেট মি বি ইওর ডান্স পার্টনার। অর্ধ বৃত্তাকার কালো কাচের পার্টিশনে ঘেরা বারের ভিআইপি কর্নারের ভেতর চওড়া সোফাগুলো গভীর কালো ভেলভেটে মোড়া। সামনের লো টেবিলগুলো গাঢ় মার্বেল, তার ওপর নিখুঁতভাবে সাজানো ক্রিস্টালের গ্লাস, বরফ ভর্তি বালতি আর নামি দামি ওয়াইন। সেই কর্নারের সবচেয়ে বড় আসনখানা দখল করে আছে আরজে ও রিজভি। রিজভি তাকে বারবার নিষেধ করছে আর ড্রিঙ্কস না করতে, কিন্তু আরজে যেন কানেই তুলছে না। তার দৃষ্টি দূরে দাঁড়িয়ে থাকা রমণীর হাতের দিকে, যেখানে চেপে ধরে আছে সারহাতের দেওয়া আইস প্যাকটা। সারহাতকে ওই সময় আয়ান কথা বলার বাহানায় নিয়ে গিয়েছে কোথাও। রিজভি এবার আবারও অনুনয়ের সুরে বলে ওঠে, স্টপ ইট ইয়ার, এখনও ট্রেইলার রিলিজ হয়নি, হবার পর তোকে মিডিয়ার সামনে যেতে হবে। আর এত হাইপার হচ্ছিস কেন? ইটস জাস্ট এ আইস প্যাক। প্রত্যুত্তর এলো অন্য পাশের মানবের গম্ভীর স্বর। I could feel the trace of another man touch there. অদূরে দাঁড়িয়ে থাকা বেখেয়ালি সানা সারহাত নজরে না আসতেই রেখে দিয়েছে আইস প্যাক। সে নিতে চায়নি, তারপরও সারহাত জোর করে তাকে দিয়েছে। সে না করার আগেই আয়ান চলে এসেছিল। রিজভি আবারও তার দিকে তাকায়। আমার মনে হচ্ছে তুই ওর সাথে অনেক বেশি অফসেট হয়ে পড়ছিস। বিষাদ হাসলো আরজে। You know that, Rizvi. It's been 40 years and she knows nothing. আমি অনেক চেষ্টা করেছি ওর থেকে দূরে থাকার, ওকে এসবে না জড়ানোর, কিন্তু আমি ব্যর্থ। বারবার ওর কাছে গিয়ে আজকে পড়েছি। তোর এবার ওকে সত্যিটা বলা উচিত। কি বলবো আমি ওকে? যে আমার মধ্যে একটা হিংস্র দানব আছে, যে শুধু রক্তকেই চেনে। এটা না বল, অন্তত এতটুকুই বলতেই পারিস তুই সবসময় ওর সাথে ছায়ার মতো ছিলি, এমনকি ওর তার বাক্য সম্পন্ন হওয়ার আগেই আরজে তাকে থামিয়ে দিল। এসব ছাড়, এখন এটা বল, ঈশানের কন্ডিশন কেমন? অনেকটা ডেভেলপ করেছে। এমন থাকলে 6 মাস পর ওর অপারেশন করা যাবে। আচ্ছা, তুই কি ঈশার ব্যাপারটা নিয়ে এখনো গিল্টি ফিল করছিস? আরজে তপ্ত স্বরে আওড়ালো, ওর ভাইয়ের খুন আমার কারণে হয়েছে। রিজভি তার কাঁধে একটা হাত রাখলো, সান্ত্বনার বাণী ছুড়ল, তোর জন্য না, তোর ভেতরের দানবটার জন্য, যেটা তোর মা নিজ হাতে বানিয়েছে। আর হ্যাঁ, আমি তোর মেডিসিন নিয়ে এসেছি। তুই এই মাসে অনেক বেশি মেডিসিন নিয়েছিস, এত বেশি নিলে লাইফ রিস্কে চলে আসবে।
আর যে নিজের চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে পড়ল। ঠোঁটের কোণে ফুটে উঠল তাচ্ছিল্যের হাসি। এর মধ্যে জ্যাক আছে। বস, ওই সময়ের গার্ডগুলোকে খুঁজে পাওয়া গিয়েছে, কিন্তু তারা বলছে তাদের কিছুই মনে নেই। আর্য ও রিজভি দুজনেই উঠে চলে গেল জ্যাকের সাথে। ভেন্যুর ভিআইপি আসনগুলোতে আতিকুর রহমান বসে। আজকে উনি আর্যকে দেখে নিজেই ভীষণ ভয় পেয়েছেন। চোখে মুখে কতটা হিংস্রতা ছিল, কেমন অমানুষের মতো মেরেই চলছে। এখানে বসে অপেক্ষা করছে তার সেক্রেটারি সিরাজের জন্য। তাকে লাগিয়েছে কে সেই মেয়ে তা জানার জন্য, যার জন্য জেবি কিং এতটাও তোলা হয়ে পড়েছেন। কিয়ৎক্ষণ এর মধ্যেই সিরাজ আসে, সামনে হাত দিয়ে ইশারা করে বলে ওঠে, স্যার, ওই যে কোনায় একটা ব্ল্যাক ড্রেসওয়ালা ছেলের ডান পাশে দাঁড়ানো মেয়েটাকে দেখছেন? এটাই সেই ডিজাইনার যার জন্য অর্থমন্ত্রী মার খেয়েছে। আতিকুর রহমান তীক্ষ্ণ চোখে দেখেন সানাকে, যে ইতিমধ্যে সানিতা ও এসপির সাথে কথা বলছে। ওই ছেলেটা ওর অ্যাসিস্ট্যান্ট, চৌধুরীদের ছেলে। আর পাশে থাকা মেয়েটা খুজদিল ফারুকির মেয়ে। মেয়ের সাথে কি সম্পর্ক হতে পারে জেবি কিং এর? পাশে বসা সিরাজ সন্দেহজনিত স্বরে বাক্য ছাড়ে। স্যার, হতে পারে গার্লফ্রেন্ড বা বিছানার সঙ্গী। তার কথা কেটে আতিকুর রহমান বলেন, এমন হতে পারে বলে আমার মনে হয় না। কেন স্যার? কারণ জওয়ানদের সাথে আমি বিগত 12-13 বছর আছি। আমি কোনোদিনও আরজেকে কোনো নারীর সংস্পর্শে যেতে দেখিনি, আর না সে এসবের ধারে কাছে ছিল। এইসব তো সোফিয়া জওয়ান সামলায়, ও তো এসব কিছু থেকে দূরেই থাকে। এখানে অন্য কোনো ব্যাপার আছে, যেটা জেবি কিং সবার থেকে লুকোতে চাইছে। স্যার, যাই হোক, মেয়েটা কিন্তু একদম হেভি আছে। তড়িৎ গতিতে আতিকুর রহমান তাকে সতর্ক করলেন। এই মরতে চাস নাকি? ওই আরজের জিনিসে চোখ দিলে সে ডিরেক্ট মেরেই ফেলবে। উনি সিরাজকে নিষেধ করছেন ঠিকই, কিন্তু নিজে তাকিয়ে আছেন সানার দিকে। মনে মনে বলছেন, হুড়পড়ি তো বটেই, জেবি কিং এর পছন্দ বলে কথা। ফারহাদ মাত্র ভ্যানিতে এসেছে, তার ভীষণ রাগ হচ্ছে ওই আয়নের উপর। তাকে উল্টোপাল্টা কি কি বলে নিয়ে গিয়েছে। নিজেকে শান্ত করার জন্য ভিআইপি আসনগুলোর দিকে যেতেই নজরে আসে আতিকুর রহমানকে। হাতে ওয়াইনের গ্লাস, ঠোঁটে বিশ্রী হাসি আর চোখে লোলুপ দৃষ্টি। তার দৃষ্টি অনুসরণ করতেই নজরে আসে সানা। মুহূর্তে তার চোয়াল শক্ত হয়ে আসে, হাতের শিরাগুলো ফুলে উঠেছে। হাত মুষ্টিবদ্ধ করে তেড়ে যাওয়ার আগেই সাথে থাকা এজাজ তাকে আটকায়। বস, চারদিকে মিডিয়াও জওয়ানদের লোক, এখানে কোনো ভুল করলে ম্যাডামের জন্য ভালো হবে না। ফারহাদ বড় বড় নিঃশ্বাস টেনে নিয়ে নিজেকে সামলে আতিকুর রহমানের সামনে গিয়ে দাঁড়ায়। আতিকুর রহমানের দৃষ্টিতে ব্যাঘাত ঘটায় তিনি চোখ তুলে তাকালেন। মুহূর্তে দৃষ্টি মিলিত হয় একজোড়া অগ্নি চোখের সাথে। তিনি মুখে হালকা হাসি টেনে বাক্য শুধালেন, আরে সারহাদ, কি খবর তোমার? আপনার মৃত্যুটা কিভাবে হলে আপনার ভালো লাগবে? একবারে নাকি ধীরে ধীরে টেনে হিচড়ে কলিজাটা বের করলে? ফারহাদের এমন কথায় আতিকুর রহমান তাজ্জব বনে গেলেন। পর মুহূর্তে নিজেকে সামলে মেকি হাসি দিয়ে বলে ওঠেন, নাইস জোকস। জানো, তোমার বাবা আর দাদা অনেক বড় রাজনীতিবিদ ছিলেন, অনেক ভালো মানুষ ছিলেন তারা। ভালো না, বোকা ছিল তারা। কতগুলো কাল সাপকে দুধ কলা দিয়ে বড় করেছিল, যেগুলো নিজের স্বার্থের জন্য তাদের ছোবল মারতে 1 সেকেন্ডও ভাবত না। তিনি একটা শুকনো ঢোক গিলে উঠে দাঁড়ালেন। কিছু না বলে শুকনো মুখে অন্যদিকে চলে গেলেন। এখন এই ছেলের সামনে কি বলতে না কি বেরিয়ে আসে। তিনি যাওয়ার সাথে সাথেই ফারহাদ ওইদিকে ঘাড় কাত করে তাকিয়ে হঠাৎ হেসে ওঠে। ঠান্ডা বিকৃত সেই হাসি, রুক্ষ স্বরে হিসিয়ে ওঠে, দ্য নাইট হ্যাজ অফার্ড মি মাই প্রে। সানা এতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে এসপিকে সাহস জুগিয়েছে সানিটার ব্যাপারে তার মামাকে বলার জন্য, কিন্তু কিছুতেই মানতে পারছে না এই ছেলে। শেষমেশ সানা সাফ সাফ বলে দিয়েছে, তুই যদি আজ না বলিস তাহলে আমি নিজে ঘটকালি করবো সানিতার জন্য। এসপির চোখ বড় বড় হয়ে যায়, কণ্ঠে এক রাশ বিস্ময়। কি বলছিস কি? অবশেষে তুই ঘরশত্রু বিভীষণ হবি? সানা নির্বিকার জবাব, হ্যাঁ হব। বিয়ে খেতে হলে দেখতে হলে এমনটা তো হতেই হবে, না হলে তুই আজীবন চিরকুমার হয়ে থাকবি সালমান খানের মতো, আর আমি আজীবন বিয়ে না খেয়েই থাকবো, বিয়ে না দেখেই থাকবো। আরো অনেক হুমকির পর অবশেষে এসপি রাজি হলো। খুজদিল ফারুকের সামনে দাঁড়িয়ে সানা ও এসপি। সানা মুখে হাসি টেনে শুধালো, কেমন আছেন হরপ্পা, কাটাপ্পা, মামা? খুজদিল ফারুকে উৎফুল্ল চিত্তে জবাব দেন, আলহামদুলিল্লাহ। তোমার কি খবর মা?
ভদ্রলোক সানাকে সানিতার মতোই আদর করেন। ছোটবেলা থেকে বড় হতে দেখেছেন তিনি তাকে। উপরওয়ালা যেমন রেখেছেন আর কি। আচ্ছা মামা, আপনাকে এসপি কিছু বলতে চায়। এসপি পেছন থেকে সামনে এলো। ভদ্রলোক তাকে দেখে কপাল কুঁচকালেন। কঠিন কণ্ঠে প্রশ্ন ছুড়ল এসপির দিকে। তুমি এখানে কি করছো? এসপির গলা দিয়ে স্বর বের হওয়ার আগেই পাশে থাকা রমণী প্রত্যুত্তর করলো, কেন মামা, ও আসবে না? আরে 100 বার আসবে, কিন্তু ওর কাজ তো পার্টি শেষ। মানে? তুমি জানো না, ও তো ঝাড়ুদারের অ্যাসিস্ট্যান্ট ঝুড়িদার, তাই ওর কাজ তো পার্টি শেষে। এসপির চোয়াল ঝুলে যাওয়ার অবস্থা। সানার চোখে মুখে বিস্ময় হাঁ হয়ে আছে। মামা 1 মিনিট। এই বলে সানা এসপিকে একটু অন্যদিকে নিয়ে যায়। শক্ত কণ্ঠে ফিসফিসিয়ে ওঠে, তা তুই আমাকে ঝাড়ুদার বলেছিস? আবে বানোয়াট, বানোয়াট, উনি মীর জাফরের বংশধর আর তুই ওনার কথাই শুনছিস? সত্যি? আবে 100-তে 0 পয়েন্ট সত্যি। দুজনে আবারও চলে এলো খুশদিলের সামনে। মামা আপনার কোথাও ভুল হচ্ছে, ও আমার অ্যাসিস্ট্যান্ট। কি বলছো কি? এটা হতে পারে না। কেন মামা? ও এতটাও যোগ্য না যে তোমার অ্যাসিস্ট্যান্ট হবে। ও না ফ্যাশনের ফ জানে, আর না ডিজাইনের ড জানে। সানা খুশদিলের কণ্ঠে এসপির জন্য এমন অপমান শুনতে ঠিক করে হেসে দিল। অন্যদিকে এসপি মনে মনে রেগে ফায়ার। তার ইচ্ছা করছে খুশদিলের নাকশি ফাটাতে। কেউ তার মেয়ে জামাইকে এমন সত্যি কথা বলে অপমান করে? এই লোক তাকে ভাবেটা কি? যদি না সানি ওনার মেয়ে হতো তো এতক্ষণে ওনার সম্মানের রফা দফা করে দিত। আর তার সাথে যিনি দাঁড়িয়ে কিভাবে তার অপমানে দাঁত বের করে হাসছে, এর কানের নিচে 4টা বাজলে ভালো হতো। আচ্ছা তুমি কি বলবে তাড়াতাড়ি বলো, ওদিকে আমার ক্লায়েন্ট বসে আছে। সানা এসপির দিকে তাকালো, চোখ দিয়ে ইশারা করতে বলল। এসপি একটা ঢোক গেলে বলতে শুরু করলো, বলছিলাম কি মা। ভদ্রলোক ভীষণ বিরক্ত, গম্ভীর স্বরে ধমকে উঠলেন, আমার নামে তসবিহ না পড়ে আল্লাহকে ডাকলে জীবনে আরও একটু উন্নতি হতো। সানা খুশদিলের পেছন থেকে তাকে হাত দিয়ে ইশারা করে বোঝাচ্ছে কি বলতে হবে। এসপি আবারও আধো আধো স্বরে বলে ওঠে, না মানে মামা, আমি আপনার কি ছাগলের 3 নম্বর বাচ্চার মতো ম্যা 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 করছো? কি বলার তাড়াতাড়ি বলো। আমি তোমার মতো আওয়ারাগিরি করি না, আমার সময়ের দাম আছে। পেছনে সানা নিজের হাতে কপাল চাপড়ায় আর মনে মনে ভাবছে, ওপরওয়ালা, না এই ছেলে বলতে পারবে কিয়ামতের আগ পর্যন্ত, আর না আমার বিয়ে খাওয়া হবে। কতটা আশা করেছিলাম আজকে বলবে আর আমি বিয়ে খাবো দুদিন পরে। না, আমার আর বিয়ে খাওয়া হবে না এই জীবনে। এসপির বারবার শুকনো ঢোক গিলে নিজের গলা ভিজে নিচ্ছে। চোখ বন্ধ করতে মনে পড়ছে ছোটবেলায় মামা তাকে কিরকম শাসন করতো। সে আবারও বলে ওঠে, মামা আমি এই বি শুনতেই ভদ্রলোক ধরে নিলেন নিশ্চয়ই বিয়ের কথা বলছে এই ছেলে। হাত উঁচিয়ে থামিয়ে দিলেন। মাথা খারাপ নাকি তোমার? সারহাদ এখনো বিয়ে করে নাই, আর তোমার মনে বিয়ের ফুল ফুটছে? ওই ফুলের গোড়া দিয়ে কেটে দাও, আর না হয় আমি ওই ফুল গাছকেই উপড়ে ফেলে দেব। আর হ্যাঁ, ওই ফুল যদি আমার মেয়ে হয় তাহলে আমি তোমার ফুলের বাগানে আগুন জ্বালাবো। আমি বিয়ে বলি না। তাহলে? আমি বাড়ি যাইতে চাই। তো তুমি বাড়ি যাও, গাড়ি যাও, আমার কি? আমি কি তোমায় আটকে রেখেছি, নাকি তুমি ভাবছো আমি তোমায় কোলে করে নিয়ে দিয়ে আসবো? না মানে মামা, ছোটবেলায় তো তোমার তোতলানোর অভ্যাস ছিল না। নিশ্চিত আওয়ারাগিরি করতে করতে তোমার তোতলানোর অভ্যাস শুরু হয়ে গিয়েছে। এখন সর আমার সামনে থেকে, আমার আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। এই বলে তিনি সানাকে পেছনে ফেলে চলে গেলেন। অন্যদিকে সানা কিছু না বলেই এসপির পিঠে ধুম করে একটা কিল বসিয়ে দিল। তুই আর আমার সাথে একটা কথাও বলবি না। সামান্য একটা কথা বলতে পারিসনি তুই? এটা সামান্য কথা? এটা তো সারা জীবনের প্রশ্ন। জীবনের প্রশ্ন জীবনই থেকে যাবে, তোর মুখ দিয়ে বের হবে না। এই বলে সানা সামনে চলে যায়। পিছনে এসপিও আসে। আরে শোন না ইয়ার, আমার মনে হচ্ছে ওনাকে বলার থেকে তো পালিয়ে নিয়ে যাওয়া আরো ভালো। আমার ওটার জন্য সাহস আছে ভরপুর।
সানিতা সাফ সাফ বলে দিয়েছে পালিয়ে কোথাও যাবে না। ওর পাপা থাকলেই ও বিয়ে করবে। তাহলে এবার কি হবে? কি আর হবে? তুই এখানে বলতে পারবি না ও পাপাকে ছাড়া বিয়ে করতে পারবে না। দুজনেই লটকে থাক। মাঝখানে আমার শুধু বিয়ে খাওয়া হবে না। ভেবেছিলাম কবজি ডুবিয়ে খাবো আমি তোর বিয়েতে, কিন্তু এখন মনে হচ্ছে লাইফেও আমার স্বপ্ন পূরণ হবে না। ধুর, শুধু শুধু আমি লস প্রজেক্টে হাত দিলাম। তুই কি সত্যিই শুধু বিয়ে খাওয়ার জন্য আমাকে বলছিলি? হ্যাঁ, তো তোর কি মনে হচ্ছে? তুই প্রমাণ করে দিলি বন্ধুই সবচেয়ে বড় শত্রু। বন্ধু মানে সুবিধার ভোগী। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। আর বড় বড় ডায়লগ দিতে হবে না। সানা ফিরতেই ঈশানীর সাথে তার ধাক্কা লাগে। মুহূর্তেই ঈশানী তার দিকে বিরক্তিসূচক দৃষ্টি ফেলে শুধালো, এই ডাইনি, দেখতে পাচ্ছিস না নাকি? কালনাগিনীর বাচ্চা কালনাগিনী, তুই তোর চোখ পকেটে নিয়ে ঘুরছিস? তুই দেখতে পাচ্ছিস না নাকি চারিদিকে আদার হাজবেন্ড খুঁজছিস? আদার হাজবেন্ড মানে? পিছন থেকে এসপি এগিয়ে আসে। আবে পরস্বামী বলেছে রে, অন্যের স্বামী। পেস্ট্রি মনে হচ্ছে তোর কাল লাগেনি, পড়াশোনা করেনি। সাধারণ ইংরেজি বুঝতেই এর দাঁত ভেঙে যাচ্ছে। পড়াশোনা করবে কি করে? পড়াশোনার সময় তো ও অন্যের বয়ফ্রেন্ডের পেছনে দৌড়েছে। ঈশানীর রাগে চোখ মুখ লাল হয়ে উঠল। তাকে এত বড় অপমান করছে। সে কিছু বলার জন্য মুখ খুলতেই সানা তাকে হাত উঁচিয়ে থামিয়ে দেয়। ব্যাস, কোনো কথা বলবি না এখন, সর সামনে থেকে। আর হ্যাঁ, লক ইয়োর আইস। তাকে একটা মৃদু ধাক্কা মেরে সামনে চলে গেল। এদিকে ঈশানী ভাবুক চিত্তে বলে ওঠে, লক ইউর আইস, এখন এটা কি মানে? এসপি সানার পিছনে একটু গিয়ে আবারও ফিরে আসে। মানে কন্ট্রোল ইওর আইস। সে আবারও চলে যায় সামনে। ঈশানী এদিকে তাজ্জব বনে গেল। এটা কি হলো তার সাথে? এই ডাইনি তাকে পদে পদে অপমান করছে। না, আর সহ্য করা যাবে না। অনেক করে নিয়েছি। এবার এটাকে এমন শিক্ষা দেবে সারা জীবন মনে রাখবে। পার্টির ঠিক সেই মুহূর্তে ভ্যানিউ যেন এক অদ্ভুত শ্বাসে থেমেছিল। ঠিক তখনই মঞ্চের দিক থেকে একটি কণ্ঠ ভেসে আসে। আয়ান মাইক্রোফোন তার হাতে। আলো ধীরে ধীরে মঞ্চের দিকে সরে আসে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ইটস টাইম ফর কাপল ডান্স। তার ঘোষণার সাথে সাথে ভ্যানিউ সম্পূর্ণ বদলে যায়। সব আলো একসাথে উজ্জ্বল হয়ে ওঠে। ডান্স ফ্লোর ব্যস্ত হতে শুরু করে। ক্যামেরা ফ্ল্যাশ একের পর এক জ্বলে ওঠে। সঙ্গীত বদলে যায়। আলো নরম হয়ে আসে। রং বদলায় সোনালী থেকে গাঢ় নীলের দিকে। কাপলরা একে একে ডান্স ফ্লোরে নামে। দূরে দাঁড়িয়ে থাকা আরজে সানার দিকে থেকে চোখ সরায় না। সানা একবার চারপাশে তাকায়। আলো, মানুষ, চোখ সব তার দিকে ফিরে আসছে ধীরে ধীরে। এসপি কিছু না ভেবেই সানিতার দিকে এগিয়ে যায়। এসপি হাত বাড়ানোর সাথে সাথে সানিতা সাদরে গ্রহণ করে নেয় তা। ঈশানী এগিয়ে যায় আরজের দিকে। অন্যদিকে রিয়ানা এগিয়ে আসে সারহাদের দিকে। কিন্তু সারহাদ সবকিছু ছাড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে যায় সানার দিকে। রিয়ানা নিজের পা থামিয়ে দেয়। পেছন থেকে তার কানে আসে আয়ানের কণ্ঠ। ম্যাডাম, ক্যান আই? রিয়ানা এক মুহূর্ত ভেবে ঠোঁটে হাসি ফুটিয়ে তার হাত বাড়িয়ে দেয়। কিন্তু তার মনে চলছে তুমুল যুদ্ধ। আর যে ধীরে এগিয়ে যায় সানার দিকে, কিন্তু তার আগে সারহাদ চলে আসে। দূরে দাঁড়িয়ে থাকা আর যে দৃশ্য দেখে তার যেন পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে, যেন চোখে আগুন ঢেলে দিয়েছে কেউ। হাত মুষ্টিবদ্ধ করে গরম নিঃশ্বাস ছাড়ে। তার হাত নিজের ডান হাতখানা বাড়িয়ে দেয় সানার দিকে, হালকা হাসি ঠোঁটে। সিমরান, লেট মি বি ইয়োর ডান্স পার্টনার। সানা কি করবে ভেবে উঠতে পারছে না। চারিদিকে ক্যামেরা। এখন সারহাদকে ফিরিয়ে দেওয়া মানে তাকে অপমান করা, যেটা একদম ভালো দেখাবে না। তাই ভদ্রতার ভঙ্গিতে ঠোঁটে হালকা হাসি টেনে বাড়িয়ে দেয় নিজের হাতখানা সারহাদের দিকে। ঠিক তখনই আরেকটি হাত এক ছটকায় টেনে নেয় সানার হাত। আর যে কোথা থেকে এলো, কখন এলো, কেউ টের পায়নি। মুহূর্তেই সবাই হতভম্ব। সানা তো বুঝতেই পারছে না কি থেকে কি হলো। আর এই লোক কোন আসমান থেকে নেমে এসেছে। আর যে সানের হাত এতটা শক্ত করে চেপে ধরেছে যেন নিজের সবটুকু রাগ তার হাতে মেটাতে চাইছে। এনে দাঁড় করায় ডান্স ফ্লোরে। আর যে এক হাত সানের কোমরে শক্ত করে চেপে ধরে, আর এক হাত এখনো কবজিতে। সানা চোখ তুলতেই মিলিত হয় একজোড়া আগুন ঝরা দৃষ্টির সাথে। আর যে নিজের মুখ সানার কানের কাছে ঝুঁকে নিয়ে আসে। রুক্ষ গম্ভীর স্বরে হিসিয়ে ওঠে, হাউ ডেয়ার ইউ ওয়াইফি, তোমার সাহস কিভাবে হয় আমার সামনে, আমার পার্টিতে, আমার শহরে অন্য আরেকটা পুরুষের হাত ধরার? জাস্ট রিমেম্বার, তুমি আকাশে বিচরণ করা মুক্ত পাখি, কিন্তু তোমার সে আকাশ শুধুমাত্র আমাদের সীমাবদ্ধ।
শব্দগুলো ফিসফিস, কিন্তু তা ছুরির মতো ধারালো। ডান্সের ফ্লোরে আলো ঝলমল করছে, মানুষ হাসছে, আর যে তাকে ঘুরিয়ে নেয় সঙ্গীতের তালে। ঠিক এই ঘূর্ণনের মাঝখানে সারহাদ দাঁড়িয়ে, ইতিমধ্যে তার চোখের শিরাগুলো ফুলে উঠছে। আর যে সানাকে করা প্রতিটা স্পর্শ যেন তার বুকে ছুরি কেটে দিচ্ছে কেউ। তার হাতে ক্রিস্টালের ওয়াইন গ্লাস, গাঢ় লাল, তরলটা আলোয় রক্তের মতন ঝিলমিল করছে। সারহাদের ভেতরটা চূর্ণ করে দেয়। আর যে দখল, সানার নির্ভীক উপস্থিতি, সব মিলিয়ে তার বুকের ভেতর একটা তীব্র অসহ্য চাপ তৈরি হয়। তার আঙ্গুল অজান্তেই ওয়াইনের গ্লাসের চারপাশে শক্ত হয়। ক্রিস্টাল কাপে একটি সূক্ষ্ম শব্দ, তারপর ঠাস, গ্লাস ভেঙে যায় তার হাতের ভেতরে। লাল ওয়াইন আর রক্ত একসাথে মিশে পড়ে মেঝেতে। কেউ খেয়াল করে না, সারহাদ ব্যথা অনুভব করে না, কারণ এই মুহূর্তে তার ভেতরের জ্বালা হাতের কাটা থেকেও গভীর। সে চাপ দেয় নিজের হাতে, নিজের রাগে। তার চোখ এখনো ডান্স ফ্লোরে। কোনো কিছু না ভেবে সে এগিয়ে যাবে, এমন সময় এজাজ আসে। ফিসফিস করে কিছু একটা বলতে তড়িৎ গতিতে ভিড়ের একপাশে দাঁড়িয়ে থাকা সোফার দিকে তাকায়, যে ইতিমধ্যে তার দিকে তাকিয়ে কুরুর হাসির ঝুলিয়ে বিজয়ী ভঙ্গিতে হাতের গ্লাসখানা উঁচিয়ে সারহাদকে টোস্ট করে। সারহাদ তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আবারও তাকায় সানার দিকে। আরজে, ইউ মেক এ বিগ মিস্টেক। এই বলেই সে তড়িঘড়ি করে ইজাজের সাথে চলে যায়। এদিকে ঈশানী রাগে লাল হওয়া মুখ নিয়ে নিজের জায়গায় ফিরে যাওয়ার আগেই একটা হাত তার দিকে আসে। হে বিউটিফুল লেডি, ক্যান আই বি ইয়োর পার্টনার? ঈশানী চোখ তুলে তাকাতেই নজরে আসে রিজভি। সে মুখে হাসি টেনে তার হাত বাড়িয়ে দিল। রিজভি ভাই, আপনি কখন এসেছেন? এই তো কিছুক্ষণ আগেই। অদূরে দাঁড়িয়ে থাকা রৌনক তাদের দেখে একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবারও নিজের জায়গায় ফিরে যায়। পার্টির ভেতর তখন শব্দের স্তর জমে উঠেছে। ইলেকট্রনিক সুর, মানুষের হাসি, কাছে কাছে ঠেকাঠুকি, আলোর রং বদলাচ্ছে মুহূর্তে মুহূর্তে। তার মধ্যে সানাও যেন নিজের সকল অভিমান, রাগ, দূরত্ব সবটুকু ভুলে আরজের সাথে তালে তাল মেলাচ্ছে। পেছন থেকে ভেসে আসছে, চাইলে আশকারা পা, বেঁচে থাকার কারণ আজকে হাত ছাড়া যা, ব্যস্ততার কারণ লিখবো তোমার হাতে আমি আমার মরণ। পার্টি শেষ মুহূর্তে, এখন শুধু অপেক্ষা ট্রেইলারের। ফ্ল্যাশের আলো একের পর এক জ্বলে উঠছে। ভ্যানিউর মাঝখানে থাকা বিশাল এলইডি স্ক্রিনে দেখানো হলো ইনফিনিটি লাভ মুভির ট্রেইলার। শেষ হতেই করতালির আওয়াজ আসে, কিন্তু পরের মুহূর্তে গুঞ্জন শুরু হয়ে যায়। সোফিয়া জামান পেছন ফিরতেই তার চোখে আগুন নেমে আসে স্ক্রিনের ভিডিও দেখে। অদূরে দাঁড়িয়ে থাকা সানার ঠোঁটে বাঁকা হাসি। চাচুমা, দ্যাটস দ্য রিয়েল সারপ্রাইজ ফর ইউ। ঢাকা শহরের বুক চিরে তেজে হাওয়ার মতো ছুটে চলেছে তিনটে গাড়ি। সারহাদ ভেতরে বারবার তাড়া দিচ্ছে এজাজকে। গাড়ি ঢাকা সিটি হসপিটালের সামনে থামাতেই সারহাদ বেপরোয়া চিত্তে বিধ্বস্ত অবস্থায় প্রবেশ করে করিডোরে। কাউন্টার থেকে খবর নিয়ে ছুটে যায় ভিআইপি কেবিনের দিকে। দরজা ঠেলে কেবিনে প্রবেশ করতেই সামনে থাকা মানবীকে জড়িয়ে ধরে। সামনের মানবী তার পিঠে হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দেয়। ভেসে এলো নরম মমতা ভরা কণ্ঠস্বর। সারহাদ বাবা, কি হয়েছে? সারহাদ কিছু না বলে তাকে ছেড়ে নিয়ে বেডে বসায়, হাঁটু গেড়ে বসে তার সামনে। মম, তুমি কেন আমার কথা শুনতে চাইছো না? সারহাদ বাবা দেখ, আমি একদম ঠিক আছে। ব্লাস্ট হচ্ছে সামনের গাড়ি, আমি অনেক দূরে ছিলাম, শুধুমাত্র একটু হাত লেগেছে। মম, তুমি জানো আমি কি বলতে চাইছি। মুখ উল্টো দিকে ফিরিয়ে নিলেন রাহেলা চৌধুরী। আমি ইতালি যাব না, আমি গেলে এই দিকটা কে সামলাবে? তোর উপর অনেক চাপ পড়বে। মম প্লিজ, আই উইল হ্যান্ডেল এভরিথিং। তুই বুঝতে পারছিস না। সারহাদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে তাকে বোঝাতে শুরু করে। অনেকক্ষণ বোঝানোর পর রাহেলা চৌধুরী যাওয়ার জন্য রাজি হয়। কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার সব শর্ত মঞ্জুর, বলো। তুই সবকিছু বন্ধ করে দিবি, মাফ করে দে ওদের, যা হওয়ার হয়ে গিয়েছে। বাবা, আমি আর কাউকে হারাতে চাই না। আচ্ছা, আমি সবকিছু বন্ধ করে দেবো। এবার তুমি প্রমিস করো তুমি যাবে। ওকে, কিন্তু আমি 1 মাস পরে চলে আসবো। আর
এসপির খেয়াল রাখবেন। আচ্ছা ঠিক আছে। এজাজ এসে রাহিলাকে নিয়ে যায়। রাহিলা যাওয়ার সাথে সাথে সারহাদ নিজের মুঠোফোনখানা বের করতেই চোখের সামনে ভেসে ওঠে সোফিয়ার পাঠানো মেসেজ। নেক্সট টাইম রাহিলা চৌধুরী গাড়িতে থাকবে। সারহাদ রাগে মুঠোফোনখানা চেপে ধরে, দেয়ালের দিকে ছুঁড়ে ফেলে দেয়। দুই হাতে নিজের চুল চেপে ধরে বিড়বিড় করে আওড়ালো, আই এম সরি মম, আমি তোমাকে দেওয়া কথা রাখতে পারবো না, আর না ওদের ছাড়বো। এর মধ্যেই কেবিনে প্রবেশ ঘটে আয়ানের। বস, আপনি যেটা বলছেন সেটা হয়েছে। কথাখানা শ্রবণ হতেই সারহাদের মুখ আবারও হাসি ফুটে ওঠে। আর আমার শিকার? বস একটু পরে আসবে। গুড। মিসেস সোফিয়া জাওয়ান, আপনার একদম উচিত হয়নি মমকে এভাবে টেনে আনা, আর না আপনার ছেলের উচিত হয়েছে আমার সানামের দিকে তাকানো। গেট রেডি বয়েস, আজকে বেসবল না অন্য কিছু খেলবো। ভ্যানিউর ভেতরে উচ্ছ্বাস জমতে শুরু করেছে। পার্টি শেষ মুহূর্তে, অপেক্ষা শুধু ট্রেইলারের। আলো তখনও পুরো নিভে যায়নি। ক্যামেরার ক্লিক, মাইক্রোফোনের নিঃশব্দ গুঞ্জন, কাঁচের গ্লাসে শেষ চুমুকের ক্ষীণ ঝংকার। আর যে ভিআইপি শাড়িতে বসে কিন্তু চোখে খুঁজে চলেছে কাঙ্ক্ষিত রমণীকে। ওই সময় ডান্স শেষ হওয়ার পরপরই সানা কোথাও চলে গিয়েছে। পাশেই সোফিয়া জাওয়ান বসে আছেন, মুখে প্রশান্তির ছাপ, চোখে হিসাবি নির্লিপ্ততা। তার শরীরের ভঙ্গি নিখুঁত, আর মুখে সেই চেনা ভদ্রতা যা ক্যামেরা ভালোবাসে। তার পাশে আতিকুর রহমান, আলী মির্জা অনেক আগেই রানাকে নিয়ে চলে গিয়েছেন। ইবন তো সেই পার্টির শুরুর দিকে বেরিয়ে পড়েছে তার গুরুত্বপূর্ণ কল আসায়। টেকনিক্যাল টিম শেষবারের মতন সিগন্যাল চেক করে। সবুজ আলো জ্বলে ওঠে, তারপর নিভে যায়। কথাবার্তা থেমে যায়, শ্বাসের শব্দ পর্যন্ত স্পষ্ট হয়ে ওঠে। এলইডি স্ক্রিনে ভেসে ওঠে ইনফিনিটি লাভ মুভির ফার্স্ট ট্রেইলার শেষ হতেই ভ্যানিউতে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নামে। তারপর তালির ঢেউ, আলো ঝলমল, ফ্ল্যাশের বৃষ্টি, কাচের গ্লাসে শেষ চুমুকের শব্দ। ঠিক তখনই আবারও এলইডি স্ক্রিনটা জ্বলে ওঠে। মিডিয়ার কাতারে গুঞ্জন ছড়িয়ে পড়ে। সোফিয়া ভ্রুকুচকে পেছনে তাকাতেই নজরে আসে স্ক্রিনে দেখা যাচ্ছে সোফিয়ার সাথে আতিকুর রহমান ও হানিফুল ইসলাম বসে। সামনে কয়েকদিন আগে মারা যাওয়া কমিশনার, যার মৃত্যুর দুর্ঘটনা বলে জানা গিয়েছে, সেই কমিশনার সোফিয়াকে বলছে সে সোফিয়ার অবৈধ ব্যবসার ব্যাপারে সবাইকে বলে দিবে। আতিকুর রহমান তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার একটাই শর্ত, সে এই ব্যবসার 50% চায়। এটা শুনতেই সোফিয়া নিজের হাতে থাকা সেই ধারালো সিলভারের রিংখানা চোখের পলকে ঘুরিয়ে এনে কমিশনারের ঘাড়ের কাছে দিলেন এক টান। মুহূর্তে বিষাক্ত সেই আঘাতে লুটিয়ে পড়লেন মেঝেতে কমিশনার। স্ক্রিনে থাকা এই সোফিয়াকে কেউ চেনে না, চেনা হাসি নেই, চোখে কাচের মতন ঠান্ডা এক স্থিরতা। আর বাকিটা দেখার আগেই আব্বাস লাইন বন্ধ করে দেয়। ভিড়ের একদম পেছনে আলো ছায়ার সীমান্তে দাঁড়িয়ে আছে সানা। কেউ তাকে দেখছে না, কারণ সবাই সামনে তাকিয়ে। সানার চোখে কোনো ভয় নেই, কোনো অনুশোচনা নেই, তার ঠোঁটের কোণে নিখুঁত হাসি। শাশুমা, দ্যাটস দ্য রিয়েল সারপ্রাইজ ফর ইউ। পাশে থাকা এসপির সাথে হাই ফাইভ করে। সানার ফোনে কোনো ব্ল্যাক হান্টের নাম্বার থেকে এই ভিডিও এসেছিল কালকে। সাথে লেখা ছিল, ইউ নো হাউ টু টার্ন ইট টু ইয়োর অ্যাডভান্টেজ। সানার এসপি মিলে এতক্ষণ এটাকে সেট করেছে। ফুজিল ফারুকের ডান্স শেষ হওয়ার পরপরই সানিটাকে নিয়ে চলে যান। সাথে এসপিকে ভালো মতো সতর্ক করেন যাতে তার মেয়ের থেকে 100 ফুট দূরে থাকতে। পেস্ট্রি, পপকর্ন নিয়ে আসি, বসে বসে সিনেমা দেখবো। সানা হামি তুলতে তুলতে বলে, না ইয়ার, রাত 1টা বাজে, ভীষণ ঘুম পাচ্ছে আমার। এখন শাশুমার মেলো ড্রামা শুরু হবে, বরং কালকে টিভিতে সিনেমা দেখব উইথ কাল, আবে ফুল মিনিং বল। উইথ কোকা কোলা অ্যান্ড লেগ পিস। এই বলে দুজনেই চলে গেল। সানা সত্যি কি কারো নজরে আসেনি? না, অদূরে দাঁড়িয়ে থাকা আরজে ঠিকই লক্ষ্য করেছে। সে জ্যাককে চোখ দিয়ে কিছু ইশারা করতে জ্যাক তাকে আশ্বস্ত করে সানার পেছনে বেরিয়ে যায়। ভিডিও দেখার সাথে সাথে সোফিয়ার চোখে আগুন নেমে আসে। সোফিয়া তখনও বসেছিল। বাইরে থেকে দেখলে মনে হবে সে অবিচল অটুট, কিন্তু তার ভেতরে গোটা সাম্রাজ্য কাঁপছে। তার বুকের ভেতর রাগ জমাট বেঁধে উঠছে স্তরে স্তরে। অপমানের রাগ, নিয়ন্ত্রণ হারানোর রাগ। মনের মধ্যে চলছে অসংখ্য প্রশ্ন। কে তাকে এভাবে প্রকাশ্যে নগ্ন করলো? কে তার নামকে এই আলোর নিচে এনে ফেললো? কে সাহস পেল তার মতন একজনকে প্রশ্নের মুখে দাঁড় করাতে? মুহূর্তে তার মনে পড়ে ওই সময়কার বলা সানার কথাগুলো। কিন্তু এই মেয়ে এই ভিডিও কোথাও পাবে? দূরে দাঁড়িয়ে থাকা আব্বাসকে চোখ নাড়িয়ে কিছু বলতে সে চলে যায়।
তার হাতের আঙুলগুলো একটা মুহূর্তের জন্য হাতের গ্লাসটাকে শক্ত করে ধরে কাঁচ আর চামড়ার মাঝখানে। চাপ জমে ওঠে। মনে মনে নিজেকে শক্ত করে নেয়, কারণ ভাঙা তার কাজ না, ভাঙানো তার অভ্যাস। হলের ভেতর বাতাস জমে যায়। কেউ উঠে দাঁড়ায়, কেউ হাত দিয়ে মুখ ঢেকে ফেলে, কেউ আবার অবিশ্বাসে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, যেন চোখ মিথ্যা দেখছে। কিয়ৎকাল পরে বিস্ফোরণ, ফ্ল্যাশ, চিৎকার। প্রেস ও মিডিয়া ফেটে পড়ে। মাইক্রোফোনগুলো যেন অস্ত্র হয়ে ওঠে। প্রশ্নগুলো গুলির মতন ছুটে আসে সোফিয়া আরজে ও আতিকুর রহমানের দিকে। সোফিয়া জাওয়ান, আপনি কি এই হত্যার সঙ্গে জড়িত? এখানে অর্থমন্ত্রী ও শিল্পমন্ত্রীও আছে, তারাও কি যুক্ত? প্রেসের ঢেউ সামনে ধেয়ে আসে আরজে, সোফিয়া ও আতিকুর রহমানের দিকে। রিয়ানা আর নাতাশাকে আয়ান নিয়ে যায় আরজের কথা মতো। গার্ডরা এগোয়, কাঁধে কাঁধে ঢাল তোলে। সোফিয়া এক ধাপ সামনে আসে। তার মুখে আতঙ্ক নেই, আছে নিয়ন্ত্রণে রাখা আগুন। মনে মনে সে জ্বলে ওঠে, কণ্ঠে একরাশ নম্রতা মিশিয়ে বলে ওঠে, এই ভিডিও মিথ্যে, ডিফেক্ট প্রযুক্তির অপব্যবহার, আমার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র। প্রেস থামে না, তারা প্রশ্ন ছড়ে আরজের দিকে। দেখুন, আপনার শান্ত হন। গার্ডরা প্রেসকে ধীরে ধীরে পেছনে ঠেলে দেয়। মঞ্চের আলো কমে আসে। বাইরে সাইরেনের মতো একটা অস্থিরতা জন্ম নেয়। সোফিয়া ও আতিকুরকে সেফলি নিয়ে যায় গার্ডরা। ভিআইপি করিডোরে ঢুকেই সোফিয়ার মুখ বদলে যায়। আতিকুর রহমানকে পেছনে দরজা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। একটু পরে আরজে ও রিজভি আসে। সোফিয়ার ঠোঁটে ফুটে ওঠে ক্রূর হাসি। তার হাসি দেখে আরজে বুঝে যায় এখন কি করতে চলেছে সোফিয়া। মম, ডোন্ট ডু দ্যাট। কিন্তু সোফিয়া নিজের সিদ্ধান্তে অনড়। রণবেটা, আই হ্যাভ টু ডু ইট অ্যান্ড আই উইল। যে রাতে নিজের সাক্ষী মুছে ফেলতে পারে, সে রাতেই ইতিহাস লেখে। আর ইতিহাস সবসময় নীরবদের পক্ষে থাকে না। মম, আমরা এটাকে অন্য উপায়ে। তার বাক্য শেষ হওয়ার আগেই সোফিয়া পেছন থেকে তার ঘাড়ে ইনজেকশন পুশ করে দেয়। মুহূর্তে আরজের মুখে হিংস্রতা ফুটে ওঠে। হাতের শিরা টান টান, চোখ ইতিমধ্যে লাল হয়ে গিয়েছে। সাথে থাকা রিজভি একটা দীর্ঘশ্বাস ছাড়ে, কারণ তারপর যা হবে তার আর ভাষায় প্রকাশ করা যাবে না। রাত গভীর হয়। জেবি প্রোডাকশন হাউসের দরজাগুলো বন্ধ হয়ে যায়। চারিদিকের বাতাসে ভেসে ওঠে শুধু গলা ফাটা আর্তনাদ। সানা আর এসপি জিপ নিয়ে বের হতেই মুখোমুখি হয় সোফিয়ার লোকেদের। তারা সামনে থেকে তাদের গাড়ি রুখে দাঁড়ায়। দুজনেই বিস্মিত হয়ে যায়। এসপি গাড়ি থামায়। সানা কিঞ্চিত কাল যেতেই বুঝতে পারে এগুলোকে সোফিয়া পাঠিয়েছে। পাশে বসা এসপি বলে ওঠে, এইগুলো নিশ্চয়ই তোর চাচুমার চালাপেলা। এদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে শাশুমার মতো এগুলোও গাঞ্জাখোর। আমি লাইফে গুন্ডা দেখি নাই, তোর চাচুমা আমার সেই স্বপ্ন পূরণ করে দিয়েছে রে। শালা আমিও দেখিনি, সবগুলোকে উড়িয়ে দে। কি বলছিস, কি পাগল নাকি? সবগুলোকে উড়াবো আর পুলিশ বসে বসে আঙুল চুষবে? আরে কিছু হবে না, ওরা কিছুদিন ফ্রিতে ডাল ভাত খাওয়া যাবে। হ্যাঁ, আর সাথে পশ্চাৎ দেশের মারগুলো ফ্রি। অন্য উপায় বল কটকটি। এসপির বাচ্চা, আমার কাছে গাড়ি দে, আমি সবগুলোকে উড়াবো। এসপি তড়িৎ গতিতে তার দিকে তাকায়। তোর হাতে গাড়ি দেওয়ার থেকে গুন্ডার হাতে মার খাওয়া আরো ভালো। আরে ওই রণবীর 4 ঘন্টা লাগিয়ে শিখিয়েছে, দে। আমি 48 ঘন্টায় ব্যর্থ আর ওই জাউরা 4 ঘন্টায় সফল। কিভাবে শিখিয়েছে? এদিকে দে, লাইভে দেখাচ্ছি কিভাবে শিখিয়েছে। সানা, আমার কথাটা তো বুঝতে চেষ্টা কর। সানার সোজা স্বীকারোক্তি। আজ পর্যন্ত বুঝেছি না। তাহলে এখন কেন বুঝবো? এসপি আরো 1 মিনিট বোঝানোর পরও সানা এক পায়ে খাড়া। অবশেষে স্পিড দিয়ে দিল। সানা নিচু স্বরে গোনে, 1 2 3। তুই কিসের প্রস্তুতি নিচ্ছিস? তাণ্ডব লীলা চালানোর। দেখ, আমি কিন্তু হার্টের রোগী। এই নিয়ে 5 বার হার্ট অ্যাটাক হয়েছে আমার, আর একবার হলে আমি শেষ। আবে ডোন্ট ওয়ারি, আজকে ওইগুলোর কিডনি অ্যাটাক হবে। তোর হাতের গাড়ি দেখলেই আমার হাত, পা, কলিজা, কিডনি সব অ্যাটাক হয়ে যায়। সানা গিয়ারে হাত রাখে, ঠোঁটে বাঁকা হাসি, পা এক্সিলেটরে। ইঞ্জিনের গর্জনে ধোয়া ওঠে চারিদিকে। সামনে লোকগুলো ভ্রুকুচকে তাকিয়ে। তারা বুঝতে পারছে না এরা গাড়ি থেকে নামার পরিবর্তে স্টার্ট কেন দিচ্ছে। সানা সামনে থেকে বলে ওঠে, শক্ত করে সিট বেল্ট লাগা, এখন আমি বোরিং খেলবো। ওই গুন্ডাগুলো পিন আর তোর গাড়ি হচ্ছে বল। সামনে যেটা আসবে সেটাকেই ডকে পাঠাবো।
ডক মানে কি? ডিরেক্ট উপরওয়ালার কাছে। এই বলে হাই স্পিডে চালিয়ে দেয়। সামনের লোকগুলো চোখ বড় বড় হয়ে যায়। বুঝে ওঠার আগেই তিনজনের ধাক্কা লাগে। ভেতরে এসপি চিৎকার করে ওঠে, আব্বে তুই তিনজনকে ধাক্কা মেরে দিয়েছিস। ধুর, এটাকে ধাক্কা বলে না রে, এটাকে বলে সোজা কেল্লাফাতে। রাগ তোর কেল্লাপাত, তুই তিনজনকে উপরে পাঠিয়েছিস। সানা তার কথায় বাধা দিয়ে বলে ওঠে, কিসের তিনজন? ওখানে তো 4টা ছিল। না 3টা ছিল। না, 4টা। তোর চোখ বাঁশবাগানে রেখেছিস? 3টাই ছিল। আচ্ছা ঠিক আছে, 3টা। আরেকটাকে উড়িয়ে দিয়ে আসি। এসপি তড়িঘড়ি করে বাধা দিয়ে ওঠে, এই না 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 না, আমি মানছি 10টা ছিল না, 100টা ছিল। যা। এখন আমি মানি না, বাট আমার মা, আমি তোর পায়ে ধরি। আই এম জোকিং ইয়ার। বাট ITIS, আব্বে ফুল মিনিং বল। বাট আই টেক ইট সিরিয়াসলি। এসপি হাজারটা নিষেধাজ্ঞা উপেক্ষা করে সানা আবারও গাড়ি ঘোরায়। সানাকে ফিরে আসতে দেখে গুন্ডাগুলো আবারও দৌড়াতে শুরু করে। তাদের মধ্যে একজন বলে ওঠে, বস, কে কাকে মারতে পাঠিয়েছি সেটাই তো বুঝতে পারছি না। এই মেয়েটা তো আমাদেরকে মারার পেছনে ঘুরছে। বস, আমাদের এই মেয়েকে বোঝানো উচিত। লেডিকে কল লাগা। তারা কল করার আগেই এসপির কালো জিপ তেজি ঘোড়ার মতন ছুটে এসে আরো দুজনকে দিল ধাক্কা। এসপি চিৎকার করে ওঠে, সানার বাচ্চা থাম। বাচ্চা হলে থেমে যাবে, বাট বাচ্চার মা থামার মুডে নেই। তুই থামবি নাকি আমি গাড়ির থেকে ঝাঁপ দেবো? সানার সামনে গিয়ে থামে। এসপি বুকে হাত দিয়ে বড় বড় শ্বাস নেয়। সত্যি করে বল, ওই জাউরা তোকে এইগুলো শিখিয়েছে আমাকে মারার জন্য, তাই না? ওই জাউরার মনে মনে এত শয়তানি, শালা নিজে গুলি দিয়ে না মারতে পেরে বউ লাগিয়ে দিয়েছে। এসব ছাড়, এবার বল আমি 5টাকে উড়িয়েছি কিনা। তুই পাগল, তোর জাউরা পাগল, তোর চাচু আম্মা পাগল, আর সব পাগলের মধ্যে আমি বেচারা ফেসে গেছি। তুই ওদেরকে ডকে পাঠাচ্ছিস না, আমাকে ডিজেতে পাঠাচ্ছিস। ডিজে মানে? আব্বে ডিরেক্ট জেলখানা। সানা গাড়ি নিয়ে ওই গুন্ডাগুলোকে আরো কতক্ষণ দৌড়িয়ে সামনে এগিয়ে যায়। পেছনে পড়ে থাকা গুন্ডাগুলোর মধ্যে একজন সোফিয়াকে কল করে, এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।